আজকের আলোচনায় দারুণ এক রহস্যময় জগতে প্রবেশ করতে যাচ্ছি আমরা। স্যামুয়েল বেকেটের সেই বিখ্যাত ট্র্যাজেকমেডি ওয়েটিং ফর গোডো। শুনলে অবাক হতে হয়, এটি এমন একটি মাস্টারপিস যেখানে আক্ষরিক অর্থেই কিছুই ঘটে না। হ্যাঁ, একদমই তাই। কিন্তু তারপরেও যুগের পর যুগ ধরে এই নাটকটি মানুষকে কেমন যেন মহাবিষ্ট করে রেখেছে। চলুন আজ এই অদ্ভুত নাটকটির একেবারে গভীরে ডুব দেওয়া যাক। এই নাটকের সবচেয়ে বড় স্ববিরোধিতা বা প্যারাডক্সটা আসলে কি সেটা বুঝতে হলে ১৯৫৬ সালে আইরিশ সমালোচক ভিভিয়ান মার্সিয়ারের একটা বিখ্যাত উক্তি মনে করা যেতে পারে। ব্যাপারটা আসলেই বেশ মজার। তিনি বলেছিলেন, বেকেট এমন একটা অসম্ভব কাজ করেছেন, এমন একটা নাটক লিখেছেন যেখানে কিছুই ঘটে না, অথচ দর্শকরা পর্দা থেকে চোখই সরাতে পারেন না। আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগে যখন দেখি নাটকের দ্বিতীয় অঙ্কটা প্রথম অঙ্কেরই একটা সূক্ষ্ম পুনরাবৃত্তি। মানে দাঁড়াচ্ছে, তিনি এমন একটি নাটক লিখেছেন যেখানে কিছুই ঘটে না, তাও আবার পরপর দুবার। দি প্রিমিয়ার অফ অ্যাবসার্ডিটি, প্যারিস, ৫ জানুয়ারি ১৯৫৩। এই অদ্ভুত নাটকটির একেবারে শুরুর দিনটিতে ফিরে গেলে আমরা দেখতে পাই প্যারিসের ছোট্ট থিয়েটার ডি ব্যাভিলনে এর প্রিমিয়ার হচ্ছে। ফরাসি ভাষায় এর নাম ছিল আতন্ত গোডো। উদ্বোধনী রাতে দর্শকরা তো রীতিমতো অপ্রস্তুত, কারণ সামনে একটা ফাঁকা মঞ্চ, কোনো সাজসজ্জা নেই, আর নাটকে প্রথাগত কোনো অ্যাকশন বা মারপ্যাচ বলতে কিচ্ছু নেই। স্বাভাবিকভাবেই অনেকেই চরম বিভ্রান্তিতে পড়ে মাঝপথে থিয়েটার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এক ফরাসি সমালোচক তো বলেই বসেছিলেন, এটা আমাদের চেনা কোনো থিয়েটারই নয়। কিন্তু ভাবুন তো, ঠিক ৪৫ বছর পর ১৯৯৮ সালের ঘটনা। যুক্তরাজ্যের রয়্যাল ন্যাশনাল থিয়েটারের ৮০০ জনেরও বেশি থিয়েটার পেশাদারদের একটা ভোটাভুটি হয়, আর সেখানে এই বিভ্রান্তিকর নাটকটিকেই বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজি ভাষা নাটক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এখন মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে, তাই না? যে নাটকটার শুরুতে এত সমালোচিত আর বিভ্রান্তিকর ছিল, সেটা কিভাবে শতাব্দীর সেরা মাস্টারপিস হয়ে উঠল? গাছের নিচে অপেক্ষার প্রহর, প্রথম অঙ্কের জগতে প্রবেশ। এই প্রশ্নের উত্তর খুঁজতে চলুন সরাসরি নাটকের প্রথম অঙ্কের জগতেই প্রবেশ করা যাক। নাটকের শুরুতেই মঞ্চে যা দেখা যায় তা খুবই সাধারণ, কিন্তু গভীরভাবে শূন্যতায় ভরা। একটা মেঠো পথ, পাশে দাঁড়িয়ে থাকা পাতাশূন্য একটা মৃতপ্রায় গাছ, আর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। ব্যাস, এটুকুই। পুরোটা সময় ঠিক এই দৃশ্যটাই দেখা যায়। এই একটিমাত্র স্থানেই নাটকের মূল চরিত্রগুলো তাদের পুরো সময়টা পার করে দেয়। এখানেই আমাদের পরিচয় ঘটে নাটকের দুই প্রধান চরিত্র বা ট্র্যাম্পের সাথে, ভ্লাদিমির, যাকে ডাকা হয় ডিডি, আর অ্যাস্ট্রাগন, যাকে ডাকা হয় গোগো। এদের দুজনের মধ্যে চমৎকার একটা বৈপরীত্য আছে। অ্যাস্ট্রাগন সবসময় তার শরীরের কষ্ট নিয়ে ব্যস্ত থাকে। সে তার ৮-৬ জুতা খোলার চেষ্টা করে, খাদে বা ডোবাই রাত কাকায়, আর নানারকম শারীরিক যন্ত্রণায় ভোগে। অন্যদিকে ভ্লাদিমির কিন্তু অনেক বেশি বুদ্ধিবৃত্তিক। সে তার টুপি নিয়ে ব্যস্ত থাকে, আর যীশু খ্রিস্টের সাথে ক্রুশবিদ্ধ হওয়া সেই দুই চোরের পরিত্রাণ বা বাইবেলের দর্শন নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে। সোজা কথায়, একজন আবদ্ধ তার শারীরিক অস্তিত্বে, আর অন্যজন বিচরণ করে দর্শনের উচ্চতর স্তরে। তবে একটু থামুন, এই নাটক যে শুধু গাম্ভীর্যপূর্ণ দর্শন নিয়ে তা কিন্তু নয়। এখানে ভোডেভিলিয়ান বা ভারামাপূর্ণ কমেডির বেশ কিছু উপাদান রয়েছে। বেকেট এখানে উচ্চমার্গীয় অস্তিত্ববাদী হতাশার সাথে নিচু স্তরের শারীরিক কমেডির এক অসাধারণ মিশ্রণ ঘটিয়েছেন। এই অন্তহীন অপেক্ষার সময় কাটানোর জন্য ডিডি এবং গোগো হাস্যকর সব কাজ করে। অ্যাস্ট্রাগান হাঁসফাঁস করে তার জুতা খোলার জন্য ধস্তাধস্তি করে। ভ্লাদিমির বারবার টুপি খুলে ভেতরে উকি দেয়, টোকা দেয়। তারা গাজর আর শালগম খাওয়া নিয়ে তর্ক জুড়ে দেয়। এমনকি স্রেফ সময় কাটানোর জন্য আর একটু উত্তেজনা পাওয়ার আশায় গাছের ডাল থেকে নিজেদের ফাঁসি দেওয়ার অদ্ভুত চিন্তাও করে বসে। এই বৈপরীত্যটাই কিন্তু নাটকটির অন্যতম প্রধান আকর্ষণ। প্রভু ভৃত্য এবং স্বগতোক্তি, পোজো এবং লাকির আগমন। ডিডি এবং গোগো এর এই একঘেয়ে অপেক্ষার মাঝে হঠাৎ করেই এক চরম অস্বস্তিকর ছেদ পড়ে। মঞ্চে প্রবেশ করে পোজো এবং লাকি নামের আরও দুটি চরিত্র। পোজো হলেন একজন ক্ষমতাবান প্রভু, আর তিনি তার ভৃত্য লাকিকে গলায় একটা দড়ি বেঁধে রীতিমতো পশুর মতো টেনে নিয়ে আসেন। এই আগমন নাটকের পরিবেশটাকে মুহূর্তেই বদলে দেয় এবং এক নতুন উপলব্ধির সামনে দাঁড় করিয়ে দেয়। প্রভু আর ভৃত্যের এই সম্পর্কটা চরম নিষ্ঠুর এবং একই সাথে ভীষণ অযৌক্তিক। লাকির বহন করা বোঝাগুলোর দিকে একবার তাকালেও বিষয়টা পরিষ্কার হয়ে যায়। একটা ভারী ব্যাগ, একটা ফোল্ডিং টুল, একটা পিকনিকের ঝুড়ি, আর একটা বড় কোট। পোজো যখন পরম তৃপ্তিতে মুরগির মাংস খান আর হাড়গুলো মাটিতে ছুঁড়ে ফেলেন, লাকি তখন এই ভারী বোঝাগুলো হাতে নিয়ে এক জায়গায় একদম জমে দাঁড়িয়ে থাকে। সে ব্যাগগুলো নিচেও নামায় না, এই ভয়ে যে পোজো যদি তাকে বিক্রি করে দেয় বা তাড়িয়ে দেয়। শোষণের কি এক নিষ্ঠুর কিন্তু মর্মান্তিক দৃশ্যকল্প, তাই না? আর ঠিক এরপরেই ঘটে যায় নাটকের অন্যতম চমকপ্রদ একটি ঘটনা।
পোজোর আদেশে লাকি, যে কিনা এতক্ষণ একটা টু শব্দও করেনি, সে হঠাৎ তার টুপি পরে চিন্তা করতে শুরু করে। আর তার সেই চিন্তা বেরিয়ে আসে এক বিশাল বিরামচিহ্নহীন দমবন্ধ করা প্রলাপের মতো। পাঞ্চার এবং ওয়াটম্যানের সর্বজনীন কাজগুলিতে যেমনটা বলা হয়েছে, সাদা দাড়িওয়ালা ব্যক্তিগত ঈশ্বরের অস্তিত্বের সাপেক্ষে কোয়া 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 কোয়া, এই বাক্যগুলো কোনো থামাথামি ছাড়াই অত্যন্ত দ্রুতগতিতে চলতেই থাকে। মানুষের চিন্তা এবং ভাষা যে কতটা বিশৃঙ্খল আর অর্থহীন হয়ে উঠতে পারে, এটা তারই এক অদ্ভুত সুন্দর নিদর্শন। বালক এবং চাঁদ, গোডোর কাছ থেকে আসা বার্তা। পোজো আর লাকের এই তুমুল বিশৃঙ্খল উপস্থিতির পর তারা একসময় মঞ্চ ছেড়ে চলে যায়। চারপাশ আবার আগের মতো শান্ত আর নিস্তব্ধ হয়ে আসে। ঠিক তখনই মঞ্চে একটা ভীতু ছোট বালক প্রবেশ করে। সে এসেছে সেই রহস্যময় চরিত্র গোডোর কাছ থেকে একটা বার্তা নিয়ে, ঠিক যার জন্য ডিডি এবং গোগো এতক্ষণ ধরে প্রহর গুনছে। বালকটির সাথে ভ্লাদিমিরের কথোপকথন থেকে গোডো সম্পর্কে কিছু অদ্ভুত আর ভিত্তিহীন তথ্য বেরিয়ে আসে। বালকটি গোডোর ছাগল চড়ায় আর গোডো তাকে মারে না, কিন্তু বালকটির ভাই যে কিনা ভেড়া চড়ায় তাকে গোডো বিনা কারণেই প্রহার করে। এখানে পুরস্কার বা শাস্তির কোনো যুক্তিসঙ্গত ভিত্তিই নেই। আর সবচেয়ে বড় হতাশার খবরটা হলো, বালকটি জানায় যে মিস্টার গোডো আজ সন্ধ্যায় আসবেন না, তবে আগামীকাল অবশ্যই আসবেন। সেই চিরচেনা আশ্বাস, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। প্রথম অঙ্কের একেবারে শেষে এসে চরম এক স্থিবিরতার মুখোমুখি হই আমরা। মঞ্চে চাঁদ ওঠে, চারপাশ অন্ধকার হয়ে আসে। এস্ট্রাগন ভ্লাদিমিরকে জিজ্ঞেস করে, তাহলে আমরা কি যাব? ভ্লাদিমির উত্তর দেয়, হ্যাঁ, চলো যাই। কিন্তু নাটকের শেষ নির্দেশনাটি এই গল্পের সবচেয়ে যন্ত্রণাদায়ক সত্যকে তুলে ধরে। তারা স্থান ত্যাগ করে না। তারা সিদ্ধান্ত নেয় চলে যাওয়ার, কিন্তু তাদের শরীর যেন সেখানে আটকা পড়ে থাকে। এক অনন্ত পক্ষাঘাত বা প্যারালাইসিস তাদের গ্রাস করে। এক সর্বজনীন শূন্য ক্যানভাস, শূন্যতার উত্তরাধিকার। নাটকের মূল প্লট থেকে এবার একটু বাইরে আসা যাক। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এই নাটকের প্রভাব কতটা ব্যাপক তা সত্যি অবাক করার মতো। অপেক্ষারই চক্রাকার এবং আপাতদৃষ্টিতে ঘটনাবিহীন গল্পটি কেন বিশ্বের সব প্রান্তের মানুষের মনে এত গভীরভাবে রেখাপাত করল? এর উত্তর লুকিয়ে আছে এই নাটকের শূন্যতার মাঝেই, যা আসলে আমাদের সবার জন্য এক সর্বজনীন ক্যানভাসের মতো কাজ করে। ১৯৫৫ সালের লন্ডন প্রিমিয়ারের পরিচালক স্যার পিটার হল ঠিক যেমনটি বলেছিলেন, এটি বেশ স্পষ্ট যে গোডো আপনার ইচ্ছামতো যে কোনো কিছু হতে পারে, ধর্ম দর্শনের বিশ্বাসের রূপক, কিন্তু এটি কখনোই এসে পৌঁছায় না। লেখক স্যামুয়েল বেকেট নিজে কখনোই স্পষ্ট করে বলেননি গোডো আসলে কে বা কী। তিনি সচেতনভাবেই একে সংজ্ঞায়িত করতে অস্বীকার করেছেন। আর ঠিক এভাবেই তিনি নাটকটিকে মানবজাতির সমস্ত আশা আর হতাশা প্রতিফলিত করার একটা নিখুঁত আয়নায় পরিণত করেছেন। থিয়েটার অব দি অ্যাবসার্ডার এই মাস্টারপিসটি বাস্তব জীবনের স্থবিরতা আর চরম হতাশার মুহূর্তে কিভাবে মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে, ইতিহাসের পাতা ঘাটলেই তার জ্বলন্ত প্রমাণ পাওয়া যায়। ১৯৫৭ সালে স্যান কুইন্টিন কারাগারের বন্দীরা এতে নিজেদের আটকে থাকার প্রতিচ্ছবি দেখেছিল। ১৯৭৬ সালে বর্ণবাদ শাসিত দক্ষিণ আফ্রিকায় সম্পূর্ণ কৃষ্ণাঙ্গ অভিনয় শিল্পীদের দিয়ে এটি মঞ্চায়িত হয়। ১৯৮৪ সালে ইসরায়েলের হাইফাতে হিব্রু ও আরবি ভাষার শিল্পীরা একসাথে কাজ করেন। ১৯৯৩ সালে যখন সারায়েভো অবরুদ্ধ, তখন মানুষ এই নাটক মঞ্চস্থ করেছিল। আবার ২০০৭ সালে হারিকেন ক্যাটরিনার ধ্বংসস্তূপের মাঝে নিউ অর্লিন্সের মানুষও যেন কোনো এক গোডোর জন্যই অপেক্ষা করছিল। এই প্রতিটি ক্ষেত্রেই গোডো হয়ে উঠেছিল মুক্তির সেই অধরা প্রতিশ্রুতি। ব্রিটিশ নাট্যকার টম স্টপার্ড এই নাটকের মূল শক্তিটা অত্যন্ত চমৎকারভাবে ধরতে পেরেছেন। তিনি বলেছেন, নাটকটি একটি সর্বজনীন রূপক, ঠিক এই কারণেই যে এটিকে নির্দিষ্ট কোনো কিছুর রূপক হিসেবে তৈরি করা হয়নি। নির্দিষ্ট কোনো অর্থ না থাকার কারণেই এটি স্থানকাল পাত্রভেদে এতটা প্রাসঙ্গিক। এটি এমন একটা কাঠামো যার মধ্যে যে কোনো যুগের যে কোনো প্রান্তের মানুষ নিজেদের অপেক্ষার গল্পটি খুব সহজেই বসিয়ে নিতে পারে। আজকের আলোচনা শেষ করার আগে খুব সাধারণ অথচ গভীর একটি প্রশ্ন আমাদের ভাবিয়ে তোলে, তাহলে আমরা কি যাব? দৈনন্দিন জীবনে আমরাও কি ভ্লাদিমির আর অ্যাস্ট্রাগনের মতোই কোনো না কোনো গোডোর জন্য প্রতিনিয়ত অপেক্ষা করছি না? আমরাও কি প্রতিদিন ভাবি না যে কাল হয়তো সবকিছু বদলে যাবে, কিন্তু বাস্তবে আমাদের পা সেই একই জায়গায় আটকে থাকে? এই অপেক্ষার কি আসলে কোনো শেষ আছে? এই প্রশ্নটি সবার ভাবনা